সুধীবৃন্দ, বিনীত অনুরোধ করছি জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ, এসবিপি বার, ওএসপি, এনডিও, পিএসসি, পিএইচডি, সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনীকে তার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য, সরকারের উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। শুরুতে আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, যার অশেষ রহমতে আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে আয়োজন করা সম্ভব হয়েছে আর আমি সশরীরে সবার মাঝে উপস্থিত হতে পেরেছি। ইসিবি চত্বর হতে মিরপুর সড়ক প্রশস্তকরণ এবং কালশী ফ্লাইওভার উদ্বোধনের এই মাহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ, যিনি ছিলেন স্বাধীনতার মূল রূপকার। সেই সাথে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৩০ লক্ষ শহীদদের এবং সকল মুক্তিযোদ্ধাদের তাদের আত্মত্যাগের জন্য, যার কারণে আমরা পেয়েছি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি বিশেষভাবে স্মরণ করতে চাই সেনাবাহিনীর সকল সদস্যদের, যারা ৭১-এ জীবন উৎসর্গ করেছেন এবং তার পরবর্তী সময়েও দেশে এবং বিদেশে বাংলাদেশের জন্য তাদের প্রাণ বিসর্জন দিয়েছে। সেই সাথে ভাষার মাসে আমি গভীর শ্রদ্ধার সাথে সকল ভাষা শহীদদেরও শ্রদ্ধা জানাচ্ছি তাদের বিরল ত্যাগের জন্য। সকল শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন ক্রমাগতই বাস্তবায়িত হচ্ছে, আর যার নেতৃত্বে রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় আজ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ এবং কালশী ফ্লাইওভার উদ্বোধনের মাধ্যমে প্রতীক্ষিত আরও একটি স্বপ্নের বাস্তবায়ন হবে। ইসিবি চত্বর ও কালশী এলাকাটি ঘনবসতি এবং সড়ক যানবাহনের প্রচুর চাপ থাকায় এই এলাকার জনগণ তীব্র যানজটের ভোগান্তির শিকার ছিলেন। তাই এই প্রশস্ত সড়ক এবং নান্দনিক ফ্লাইওভার নিঃসন্দেহে মিরপুরবাসীর দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটাবে। পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যবৃন্দ, যারা মিরপুর সেনানিবাসে অবস্থিত সামরিক বাহিনীর প্রতিষ্ঠানসমূহ যেমন ন্যাশনাল ডিফেন্স কলেজ, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্রফেশনালস, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই সমস্ত প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তাদের প্রতিনিয়ত চলাচলে যে ভোগান্তি ছিল তাও অনেক লাঘব হবে। তাই জনগণের কল্যাণ ও মিরপুর এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য এটি একটি জরুরি যুগোপযোগী পদক্ষেপ। এ ধরনের জনহিতকর এবং বাস্তবমুখী প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পালনে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রদান করার জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনীর সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত সুধী, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অবকাঠামোগত উন্নয়নের সর্বোচ্চ দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। বাংলাদেশ সেনাবাহিনী সরকার কর্তৃক প্রদত্ত সকল উন্নয়নমূলক প্রকল্পের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপ্ত করার সর্বোচ্চ চেষ্টা করে থাকে। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে এই প্রকল্পটি গুণগত মান সঠিক রেখে নির্ধারিত সময়ের প্রায় 4 মাস আগে আমরা সমাপ্ত করেছি। আর এই অর্জন সম্ভব হয়েছে সকলের ঐকান্তিক সহযোগিতায়। আমি এই জন্য স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন,
সেবাদানকারী বিভিন্ন সংস্থা এবং এই এলাকার সমস্ত জনগণকে আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। একই সাথে এই প্রকল্পটি সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়নের জন্য আমি ইঞ্জিনিয়ার ইন চিফ কমান্ডার 24 কনস্ট্রাকশন ব্রিগেড অধীনস্থ 17 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে এবং সময়োচিত দিক নির্দেশনায় ঢাকা মহানগরী সহ দেশের ভৌত অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে যে বৈপ্লবিক পরিবর্তন ও অসামান্য উন্নয়ন সাধিত হয়েছে তা আজ বিশ্বব্যাপী সমাদৃত। মেট্রো রেলের পর এই প্রশস্ত সড়ক এবং ফ্লাইওভার আমাদের ঢাকা মহানগরীর সড়ক নেটওয়ার্কে যোগ করবে আরও একটি নতুন মাত্রা। দেশ ও জাতির উন্নয়নে এই ধারাবাহিকতায় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী থাকতে পেরে আমরা গর্বিত এবং অঙ্গীকার করতে চাই যে এই ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় বদ্ধপরিকর থাকবে। সম্মানিত সুধী, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এই শুভ উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের উপস্থিতি অনুষ্ঠানকে অনেক বর্ণিল করেছে, যা আমাদের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা যোগাবে। পরিশেষে আমি বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলার গড়ার শপথ পুনরায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা। ধন্যবাদ সম্মানিত সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীকে তার শুভেচ্ছা বক্তব্যের জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, সুধীবৃন্দ, এই পর্যায়ে আধুনিক বহুমাধ্যম ভিত্তিক অধিকাঙ্ক্ষিত এই উন্নয়ন প্রকল্প সম্পর্কে একটি উপস্থাপনা ও ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। প্রকল্প সম্পর্কিত উপস্থাপনা করবেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম সর্দার, এসইউপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, এমফিল, কমান্ডার 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, সমৃদ্ধ ও সোনার বাংলাদেশের রূপকার, আমাদের জাতির পিতার সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উপস্থিত মন্ত্রী পরিষদের মাননীয় মন্ত্রীগণ, মাননীয় উপদেষ্টাবৃন্দ, সম্মানিত সেনাবাহিনী প্রধান, সংসদ সদস্যবৃন্দ এবং উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণের দৃঢ় প্রত্যয়ী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য আজ যে স্বপ্নের দুয়ার খুলে দিচ্ছেন তা দেশের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার সর্বস্ব দিয়ে এই জাতিকে ঋণী করেছেন বারবার। আজ আবার আপনি নূতন দায়ে আমাদের আবদ্ধ করলেন, যার প্রতিদান আমরা কখনো দিতে পারবো না। তবে শুধু আমাদের অসীম কৃতজ্ঞতা, প্রশ্নাতীত আনুগত্য ও প্রাণ ঢালা ভালোবাসা আপনার জন্য চিরদিন অটুট থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুদক্ষ নেতৃত্বে
আমাদের সম্মানিত সেনাবাহিনীর প্রধানের দিক নির্দেশনায় দেশ গঠনমূলক কাজে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা আজ সর্বজন বিদিত। সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড দেশের অবকাঠামো উন্নয়নে যুগান্তকারী ভূমিকা পালন করে যাচ্ছে। বর্তমানে এই ব্রিগেড 17টি জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পে সর্বদা কাজ করে যাচ্ছে। অতীতেও হাতিরঝিল সহ এরূপ 32টি প্রকল্প এই ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে, যার সুফল আজ জাতি উপভোগ করছে। ইসিবি চত্বর হতে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশি মোড়ে ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের ফ্লাইওভারটি সকলের জন্য উন্মুক্ত হলে বৃহত্তর মিরপুর, পল্লবী, মাটিকাটা, মানিকদি, ভাসানটেক ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার সর্বস্তরের জনগণ ব্যাপকভাবে উপকৃত হবে। এ সমস্ত এলাকা হতে উত্তরা, এয়ারপোর্ট, আবদুল্লাপুর, মহাখালী এবং রামপুরার মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং ঢাকা শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা অনেকাংশেই হ্রাস পাবে। প্রকল্পটি যানজট সমস্যায় জর্জরিত নগরীর যোগাযোগ ব্যবস্থা ও আর্থসামাজিক উন্নয়নে নতুন দ্বার উন্মোচিত করবে। একই সাথে পূর্ব পশ্চিম সংযোগ সহজতর হবে। মাননীয় প্রধানমন্ত্রী, প্রকল্পটি নির্ধারিত সময়ের 4 মাস পূর্বেই সম্পন্ন করা সম্ভব হয়েছে কেবলমাত্র আপনার ঐকান্তিক অনুপ্রেরণা, স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সর্বাত্মক সহযোগিতা এবং সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় নিবেদিত প্রাণ সেনা সদস্যদের দিনরাত নিরলস প্রচেষ্টার ফলে। পরিশেষে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি তার মূল্যবান সময়টুকু উৎসর্গ করে আমাদের মাঝে এসে প্রকল্পটি শুভ উদ্বোধন করার জন্য। বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের প্রত্যয় পুনরায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সবাইকে। জয় বাংলা। সবাইকে এখন প্রজেক্টর উপরে একটি ভিডিও ক্লিপ উপভোগ করার জন্য অনুরোধ করছি। পৃথিবীর বুকে স্বাধীন বাংলাদেশের স্থপতি, মহান মুক্তিযুদ্ধের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণে আধুনিক বাংলাদেশের স্থপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার মাত্র 50 বছরে মধ্যমায়ের দেশে পরিণত হয়ে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে এক নতুন বিস্ময়। কিন্তু রাজধানীর উত্তরমুখী সম্প্রসারণে পূর্ব পশ্চিমে যোগাযোগের দুরবস্থা একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে প্রকল্প নির্মাণে দায়িত্ব অর্পণ করে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস দক্ষ অভিজ্ঞ 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনস্থ 17 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের প্রতিটি সেনা সদস্য পূর্ববর্তী কাজের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছে। একই সাথে নির্মাণের দায়িত্বরত সকলেই প্রকল্পের অগ্রগতি নিয়মিত তদারকি করেছেন। 17 ইসিবি ব্যস্ততম এই সড়কটির চলাচল স্বাভাবিক রেখে নির্ধারিত সময়ের আগেই সড়কের গুণগত মান বজায় রেখে সাফল্যের সাথে নির্মাণ কাজ সমাপ্ত করেছে। প্রকল্পের অধীনে 3.7 কিলোমিটার সড়ককে 4 লেন থেকে 8 লেনে উন্নীত করণ, 2335 মিটার র্যাম্প সহ কালশি মোড়ে মিরপুর হতে ডিওএইচএস পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ, একটি ব্রিজ সম্প্রসারণ, যাত্রী সাধারণের চলাচল ও নিরাপত্তার লক্ষ্যে 7টি বাস বে, 2টি পুলিশ বক্স, নিরাপদে সড়ক পারাপারের জন্য দৃষ্টিনন্দন 2টি ফুট ওভার ব্রিজ, একটি আধুনিক পাবলিক টয়লেট, অযান্ত্রিক যানবাহন চলাচলের জন্য উভয় পাশে সাইকেল ট্র্যাক এবং প্রশস্ত ফুটপাত নির্মাণ করা হয়েছে। ভূমি অধিগ্রহণ সহ নির্মাণে ব্যয় হয়েছে 1012 কোটি টাকা। একই সাথে রাজধানীর বহু বছরের জলাবদ্ধতা দূরীকরণে
সুয়ারেজ লাইন এবং ভবিষ্যৎ মিরপুর উত্তরা সংযোগ সড়ক বিবেচনায় সড়কের পেভমেন্ট ও পেভমেন্টের নিচে কেবল লাইনের জন্য সার্ভিস ইউটিলিটি ডাক্ট নির্মাণ করা হয়েছে। সবুজে আবৃত পরিবেশ বান্ধব ফ্লাইওভার এবং সড়কটি বৃহত্তর মিরপুর, পল্লবী, মাটিকাটা, মানিকদি, ভাসানটেক ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার জন্য নবরূপে উদ্ভাসিত হয়েছে এবং সর্বস্তরের জনগণের যাতায়াত হবে যানজটমুক্ত, নিরবচ্ছিন্ন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী রূপকল্প 2041 বাস্তবায়নে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে ফ্লাইওভার এবং সড়কটি নতুন দিগন্ত উন্মোচন করবে। ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম সর্দার। সমবেত সুধীমণ্ডলী, আমরা উপনীত হয়েছি এই অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষণে। এখন ভাষণ প্রদান করবেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, উন্নয়নের অগ্রদূত, ডিজিটাল বাংলাদেশের রূপকার, বিশ্ব শান্তির বাতিঘর, স্মার্ট বাংলাদেশের স্থপতি, মধ্যমায়ের দেশে উত্তরণ ও সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার সফল রাষ্ট্রনায়ক, যার সাহসী নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য গতিতে। সম্মানিত সুধীমণ্ডলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি এবং মন্ত্রিপরিষদের সদস্য সহ সেনাপ্রধান, মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঊর্ধ্বতন সামরিক অসামরিক কর্মকর্তাবৃন্দ, উপস্থিত মিরপুরবাসী এবং এর আশপাশের সকল অধিবাসী ভাই ও বোনেরা, আমার সহায়ত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে ইসিবি চত্বর থেকে মিরপুর সড়ক পর্যন্ত প্রশস্তকরণ, উন্নয়ন, কালসি মোড়ে নির্মিত ফ্লাইওভার, এই উদ্বোধন অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আপনাদের মাঝে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ফেব্রুয়ারি মাস, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস। মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জনের জন্য আমার দেশের ছেলেরা বুকে তাজা রক্ত দিয়ে রক্তের অক্ষরে লিখে দিয়েছিল, মাকে মা বলে ডাকতে চাই। আমি আজকে সেই সকল শহীদদের প্রতি, ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাই যার নেতৃত্বে এই ভাষা আন্দোলন শুরু এবং সেই ভাষা আন্দোলনকে পথ বেয়ে মহান স্বাধীনতা অর্জন, মুক্তিযুদ্ধে আমাদের বিজয়, যার ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল, সেই মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি। মুক্তিযোদ্ধাদের জানাই আমার সশ্রদ্ধ সালাম। আজকে আপনাদের মাঝে এসে দাঁড়িয়েছি 75 15ই আগস্ট। সেদিন তো আমার বেঁচে থাকারও কথা ছিল না। ঘাতকের নির্মম বুলেট কেড়ে নেয় বাংলাদেশের তদানীন্তন রাষ্ট্রপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একই সাথে নির্মমভাবে হত্যা করে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে। বেগম ফজিলাতুন্নেসা মুজিব সারা জীবন বাবার পাশে থেকে সব ধরনের প্রেরণা জুগিয়েছিলেন। তাকেও
ঘাতকরা রেহাই দেয়নি। আমার ছোট 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট্ট 10 বছরের ভাই শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যা করে। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল, পারভিন রোজি জামালকেও নির্মমভাবে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, মুক্তিযোদ্ধা, তিনি পঙ্গু ছিলেন, তাকেও গুলি করে হত্যা করে। ব্রিগেডিয়ার জামিল উদ্দিন, যিনি রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ছুটে গিয়েছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করে। সিদ্দিকুর রহমান পুলিশ অফিসার, ঘাতকদের বাধা দিয়েছিল পড়ে যেতে, তাকে হত্যা করে। এখানেই কিন্তু থামেনি। আমার মেজপুকুর বাড়ি আক্রমণ করে মুক্তিযোদ্ধা শেখ ফজল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণিকে হত্যা করে। আমার সেজপুকুর বাড়ি আক্রমণ করে সেজপুর আব্দুর রব সানিয়াবাদ, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছর মেয়ে বেবি, 4 বছর নাতি সুকান্ত, তার বেহাতুষ পুত্র শহীদ সানিয়াবাদ মুক্তিযোদ্ধা এবং আরও রেঞ্জু সহ আরও অনেকে সে বাড়িতে ঘাতকের বুলেটে শাহাদত বরণ করে। গুলির আঘাতে আমার ফুপু পঙ্গু ছিল, আমার 2জন ফুফতো বোন এখনও সে গুলির আঘাতে পঙ্গু। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, জনগণের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার আন্দোলন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন, আমি আজকে দিনে তাদেরকেও স্মরণ করি। 21শে আগস্ট গ্রেনেড হামলায় আইবি রহমান সহ যারা মৃত্যুবরণ করেছে, আমি তাদের স্মরণ করি। সেই দিন গ্রেনেড হামলা থেকে বেঁচে গিয়েছিলাম, কারণ তখন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ হানিফ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা আমাকে ঘিরে মানব ঢাল রচনা করেছিল। ওই গ্রেনেডের স্প্লিন্টার হানিফ ভাইয়ের মাথায়, শরীরে, তার সেই শরীর থেকে সে রক্ত ঝরে পড়ছিল, তারপর সে ছাড়েনি। আমি আজকের দিনে তাকেও স্মরণ করি। অনেক সংগ্রামের পথ বেয়েই আমাদের স্বাধীনতা অর্জন। এই স্বাধীনতার পর বাংলাদেশ একটি প্রদেশ ছিল, তাকে একটি রাষ্ট্রে উন্নীত করা এবং একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা অত্যন্ত দক্ষতার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 3 বছর 7 মাস 3 দিন ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছিলেন। এরই মধ্যে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে তিনি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে যান। বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন করাটাই ছিল তার একমাত্র লক্ষ্য। বাংলাদেশকে তিনি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে, সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা করে যেতে পারেননি। আমি আমার ছোট বোন 15ই আগস্টের সময় আমরা জার্মানিতে ছিলাম, বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমরা দেশে আসতে পারিনি। অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতায় ছিল আমাদের দেশে আসতে দেয়নি। আমার ছোট বোনের পাসপোর্টটাও রিনিউ করে দেয়নি। 81 সালে আওয়ামী লীগ আমাকে যখন সভাপতি নির্বাচিত করে, জনগণের ব্যাপক সমর্থন নিয়ে আমি ফিরে আসি এমন একটি জায়গায় যেখানে আমি আমার বাবা মা ভাইয়ের হত্যার বিচার চাইতে পারবো না, সেই আইন করে খুনিদেরকে ইনডেমনিটি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। যে যুদ্ধাপরাধীরা এদেশে আমার মা বোনদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী ক্যাম্পে তুলে দিয়েছিল, যারা গণহত্যা চালিয়েছিল, অগ্নিসংযোগ করেছিল, মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল, তারাই ক্ষমতায় ছিল। তা সত্ত্বেও আমি দেশে ফিরে আসি একটি লক্ষ্য নিয়েই, যে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের আদর্শ গড়ে তুলতে হবে, বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করতে হবে, স্বাধীনতার সুফল বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে। দীর্ঘ সংগ্রামের পথ বাড়ি দিয়েই আমরা 96 সালে প্রথম সরকার গঠন করি। মাত্র 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো।
40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল, সাক্ষরতার হার মাত্র 45% ছিল, দেশের মানুষের কোনো আশা ভরসা ছিল না। তেমনি একটি অবস্থায় আমরা সরকার গঠন করে আমাদের প্রচেষ্টা চালাই বাংলাদেশের উন্নয়নের। আমরা অনেক দূর এগিয়ে যাই, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করি, সাক্ষরতার হার 65% উপরে উন্নীত করি, বিদ্যুৎ উৎপাদন 4300 মেগাওয়াটে উন্নীত করি। আর্থসামাজিক উন্নয়নের পথে আমরা যেমন এগিয়ে যাই, পাশাপাশি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে যে পদক্ষেপগুলি আমার বাবা নিয়েছিলেন, যেখানে 278টা রেল ব্রিজ 71 সালে ধ্বংসপ্রাপ্ত ছিল, 270টা সড়ক ব্রিজ সেতু কালভার্ট ধ্বংসপ্রাপ্ত ছিল, মাত্র 3.5 বছরের মধ্যে তিনি সেগুলি মেরামত করে চালু করেন এবং নতুনভাবে সারা বাংলাদেশে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার ব্যবস্থা নেন। আমি তারই পদাঙ্ক অনুসরণ করে কাজ শুরু করি। যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতুর কাজ ফিজিবিলিটি স্টাডি তিনি শুরু করেছিলেন জাপানের সহায়তায়। আওয়ামী লীগ সরকার এসে যমুনা নদীর উপর সেতু আমরা নির্মাণ করি। তাছাড়া আরও সারা বাংলাদেশের অনেকগুলি সেতু, ধরলা সেতু, গাবখান সেতু, শিকারপুর, দোয়ারিকা, করতোয়া, এরকম বহু সেতু নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করি। পদ্মা সেতু নির্মাণ, এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, আপনারা জানেন। আমাদের উপর মিথ্যা অপবাদ দিতে চেয়েছিল, এখানে নাকি দুর্নীতি হয়েছে। আমি দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে এসেছি, নিজের ভাগ্য গড়ার জন্য না, দেশের মানুষের ভাগ্য গড়ার জন্য। সেটাই আমার লক্ষ্য। আমার দেশের অর্থ অন্যকে দিয়ে সেখান থেকে দুর্নীতি করব, এই মানসিকতা আমাদের নেই। এ শিক্ষা বাবা মা আমাদেরকে দেয় নাই। তাই আমি বলেছিলাম যে আমাকে প্রমাণ করতে হবে যে দুর্নীতি হয়েছে, এবং ওয়ার্ল্ড ব্যাংকের টাকা দিয়ে করব না, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করব, সেই প্রতিজ্ঞা করেছিলাম। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের প্রতি, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই দেশের মানুষকে। সাধারণ মানুষ আমার পাশে দাঁড়িয়েছিলেন, অনেক হোমরা চোমরা ব্যক্তি ছিল না, কিন্তু সাধারণ মানুষ আমার পক্ষে ছিলেন। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বকে দেখিয়ে দিয়েছি বাংলাদেশ পারে, আমরা ইচ্ছা করলে পারি। যে কথা জাতির পিতা 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন যে বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, দাবায় রাখতে পারবে না, এটাই ছিল বঙ্গবন্ধুর কথা, জাতির পিতার কথা, এবং তা কেউ পারেনি, পারবেও না ইনশাআল্লাহ। আজকে আমরা এগিয়ে যাচ্ছি। এই ঢাকা শহর সহ সারা বাংলাদেশে আজকে ব্যাপক যোগাযোগের ব্যবস্থা আমরা করছি। মেট্রো রেল চালু হয়েছে, কমিউটার রেলওয়ে, ভূগর্ভস্থ টানেল, এখন পাতাল রেল করারও পদক্ষেপ নিয়েছি আমরা। ঢাকা শহরের চারিদিকে রিং রোডও আমরা তৈরি করব, সে ব্যবস্থা নিয়েছি। ঢাকার চারিপাশে যে 4টা নদী নাব্যতা ফিরিয়ে এনে সেখানেও নৌপথ চালু করে দেওয়া, ওয়াটারওয়ে করা, তার ব্যবস্থা আমরা নিচ্ছি। এই গত নভেম্বর মাসে একই দিনে 100টা সেতু এবং তার পরবর্তীতে 100টা সড়ক আমরা উদ্বোধন করেছি। আমি জানি না কোনো সরকার করতে পেরেছে কিনা। এই ঢাকা শহরে যানজট মুক্ত করবার জন্য হানিফ ফ্লাইওভার, তেজগাঁ মগবাজার, মালিবাগ ফ্লাইওভার, বনানী ফ্লাইওভার, টঙ্গীতে আহসানুল্লাহ মাস্টার ফ্লাইওভার, চট্টগ্রামে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার, বদ্দারহাট ফ্লাইওভার, ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ, নবীনগর ডিপিজেড চন্দ্রা, ঢাকা এলেঙ্গা মহাসড়ক 4 লেনে উন্নীত করা, ঢাকা মাওয়া জাজির এক্সপ্রেসওয়ে নির্মাণ, এই সবগুলি কাজই কিন্তু আমাদের সরকার সম্পন্ন করেছে এবং করে যাচ্ছে। কর্ণফুলী তলদেশ থেকে প্রথম, এই দক্ষিণ এশিয়ায় বোধহয় এটাই প্রথম হবে বঙ্গবন্ধু টানেল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা তা উদ্বোধন করতে পারব। তার ঢাকা থেকে কক্সবাজার রেল সম্প্রসারণের কাজ আমরা করে যাচ্ছি। তাছাড়া এলেঙ্গা থেকে রংপুর মহাসড়ক, আরিচা মহাসড়ক, ঢাকা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নীত করার কাজ দ্রুত এগিয়ে চলেছে। 4 লেন থাকবে দ্রুত যানের জন্য, আর তার 2 পাশে আলাদাভাবে
যেগুলি স্থানীয় গাড়ি, রিক্সা, ভ্যান বা যেগুলি ধীর গতি সম্পন্ন যান সেগুলি চলতে পারে, সে ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। পদ্মা সেতু সেই ভাঙ্গা থেকে নিয়ে খুলনা একবার মংলা পোর্ট পর্যন্ত রাস্তা এবং রেল লাইন, চট্টগ্রাম হতে কক্সবাজার রেল যোগাযোগের কাজও এগিয়ে চলেছে। যমুনা নদীর উপর রেল সেতু নতুনভাবে আবার নির্মাণ হচ্ছে। এখানে একটা গল্প আছে, যখন যমুনা নদীর উপর সেতু করতে যাই, প্রথম ওই ডিজাইনে রেলের স্থান ছিল না। আমি বারবার বলেছিলাম রেল লাইন করতে হবে। ওয়ার্ল্ড ব্যাংক তখন বাধা দিয়েছিল যে রেল ভায়াবল হবে না, লাভজনক হবে না। আর আমি বলেছিলাম অবশ্যই লাভজনক হবে। আমি তাদের কথা মানিনি। আমি পরে যারা এটা কন্ট্রাক্ট নিয়েছে তাদের সাথে আলাপ করে ডিজাইন করে সেখানে রেল সেতু সংযোজন করেছিলাম। এখন সেই রেল সেতু যে কত গুরুত্বপূর্ণ, যে সেই ওয়ার্ল্ড ব্যাংকই আবার ফিরে এসেছে যমুনা নদীতে আলাদাভাবে রেল সেতু করার। আমি দিয়ে দিয়েছি যে করো, একবার মানা করেছ, করতে দেবা না, লাভজনক হবে না। এখন নিজেরাই আবার এসেছে লাভজনক হতে। দেশটা আমাদের, এ দেশকে আমরা চিনি, এর ভালো মন্দ কি আমরা বুঝি। কোথা থেকে একজন উড়ে এসে বলবে আর সেটাই মানতে হবে সেটা না। আমাদের নিজের চিন্তা ভাবনা থাকতে হবে, নিজেদের দেশ সম্পর্কে জানতে হবে। আমরা সেইভাবেই দেশের কাজ করে যাচ্ছি। আমরা চাই, আজকে বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ চলবে। সেই জন্য আমরা আমাদের যেমন গ্রামগুলি, আমার গ্রাম আমার শহর, প্রত্যেকটা গ্রামে একেবারে নাগরিক সুবিধা যাতে পায়, আমরা সেইভাবে গ্রামগুলিও উন্নত করার পদক্ষেপ নিয়েছি। তাছাড়া ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, অনলাইনে যোগাযোগ। করোনা ভাইরাসের সময় এই অনলাইনে যোগাযোগ করেই কিন্তু আমরা আমাদের অর্থনীতিকে গতিশীল রাখতে সক্ষম হয়েছি। ঢাকা শহরের জন্য সবচেয়ে সমস্যা ছিল, বেশিরভাগ রাস্তা ছিল উত্তর থেকে দক্ষিণ, কিন্তু পূর্ব পশ্চিমের সংযোগ ছিল না। আজকে আমরা সেই পূর্ব পশ্চিমের সংযোগের ব্যবস্থাও ইতিমধ্যে কয়েকটা করে দিয়েছি। আজকে যে কারণে এখানে উপস্থিত, যেমন ইসিবি চত্বর থেকে মিরপুর ডিওএইচএস পর্যন্ত 3.7 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তা, 4 লেন থেকে 6 লেনে উন্নীতকরণ সহ 2335 মিটার ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। ফলে বৃহত্তর মিরপুর, পল্লবী, মাটিকাটা, মানিকদি, ভাসানটেক এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার সর্বস্তরের জনগণ খুব অল্প সময়ের মধ্যে যাতায়াত করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। আপনারাই সব থেকে বেশি লাভবান হবেন। এখান থেকে এয়ারপোর্ট, উত্তরা, আবদুল্লাপুর, মহাখালী, রামপুরের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং ঢাকা শহরে যে যানজট, এই যানজট অনেকটা হ্রাস পাবে এবং এটা যোগাযোগ ব্যবস্থা আর্থসামাজিক উন্নয়নের দ্বার নতুনভাবে উন্মোচিত করবে এবং পূর্ব পশ্চিম সংযোগ সহজতর হবে। যানবাহন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই চলাচল করতে পারবে। আমরা জনগণের সুবিধার দিকে লক্ষ্য রেখেই পরিকল্পনা গ্রহণ করি। ঢাকা সিটি কর্পোরেশনকে জনগণের সেবা যাতে দিতে পারে, 2011 সালে ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমি 2 ভাগে ভাগ করে দিই। কারণ শহর বেড়ে গেছে, জনসংখ্যা বেড়ে গেছে, মানুষের সেবাটা নিশ্চিত করা এটাই আমাদের লক্ষ্য। আর এই বিভক্তির পরে আর গত 12 বছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 3,500 কোটি টাকার বেশি ব্যয় করে 23টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 3,000 কোটি টাকা বেশি ব্যয়ে 16টি প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে ঢাকা মহানগরীর যোগাযোগ, অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ, ফ্লাইওভার ইত্যাদি নির্মাণ, মহানগরীর সৌন্দর্যবর্ধন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, নর্দমা ফুটপাত নির্মাণ উন্নয়ন, ট্রাফিক অবকাঠামো উন্নয়ন, সড়ক পরিষ্কার ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ, আমিনবাজার, মাতোয়াল সহ বিভিন্ন স্থানে ল্যান্ডফিল নির্মাণ ও সম্প্রসারণ। যারা পরিচ্ছন্নতা কর্মী তাদেরকে আমরা ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি, অর্থাৎ যারা হরিজন পরিচ্ছন্ন কর্মী তারাও যাতে ভালোভাবে বসবাস করতে পারে। দক্ষিণ সিটি কর্পোরেশন ইতিমধ্যে করা হয়েছে, উত্তরেও আমরা তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দেব
সেইভাবে আমি ব্যবস্থা নিচ্ছি। এছাড়া যারা বস্তিবাসী ভাড়াভিত্তিক তাদেরকে আমরা ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি। বস্তির মতো মানবিত জীবনযাপন করতে হবে না, তারাও ফ্ল্যাটে দৈনিক ভাড়া দিতে চায়, সাপ্তাহিক দিতে চায়, মাসিক দিতে চায়, যেভাবেই দিতে চায় সেভাবে যাতে বসবাস করতে পারে সেই পদক্ষেপও আমরা নিয়েছি। তাছাড়া আমাদের দেশে আপনারা জানেন যে কিছু মানুষ আছে উর্দুভাষী, তারা কখনো বাংলাদেশ মেনে নিতে পারেনি, পাকিস্তানে যেতে চেয়েছে সেই পাকিস্তান সৃষ্টির সময় থেকেই, কিন্তু তারা আজকে এদেশে রয়ে গেছে, তাদেরকে কেউ নেয় নাই। তাদের এখন তৃতীয় চতুর্থ প্রজন্ম এসে গেছে। সে সময় জেনেভা ক্যাম্প যা তাদের করে দেওয়া হয়েছিল, অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করে। আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি তাদের জন্য জায়গা দেখতে, তাদেরকে উন্নত মানের ফ্ল্যাট নির্মাণ করে সুন্দরভাবে যাতে এই অবাঙালিরা বসবাস করতে পারে তার ব্যবস্থাও আমরা ইনশাল্লাহ করে দেব। তাছাড়া সড়কে বাতির ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থা, কঠিন বর্জ্য ব্যবস্থা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বহুমুখী কার্যক্রম ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। ঢাকায় আসলে মানুষের খেলার মাঠের খুব অভাব বা বিনোদনের অভাব। যেখানে দাঁড়িয়ে আজকে বক্তব্য দিচ্ছি এই মাঠ, আমি জানি এখানে অনেকেই একটু ফাঁকা জায়গা পেলেই আসে বিল্ডিং বানাবে, ঘর বানাবে, অথচ আমাদের ছেলে মেয়েদের খেলার জায়গা নেই, একটু খোলামেলা জায়গা থাকবে না, বয়োবৃদ্ধ চলাচলের জায়গা থাকবে না। কাজে আমি আজকে ঘোষণা দিচ্ছি এই কালসি বালুর মাঠ এটা একটা বিনোদন পার্ক হবে। এখানে ছেলে মেয়েদের খেলাধুলার ব্যবস্থা হবে। এই মাঠে শিশুদের জন্য পার্ক করা হবে, যুবদের জন্য ক্রিকেট, ফুটবল বা অন্যান্য খেলাধুলার প্র্যাকটিস করা, সেইভাবে এটাকে সুন্দরভাবে সাজানো হবে। তাছাড়া বয়স্করা যাতে হাঁটাচলা করতে পারে তার ব্যবস্থা করা হবে। যারা আবাসিক প্রকল্প নিতে চান তাদের জন্য আলাদা ব্যবস্থা করে দেওয়া যাবে। ঢাকা শহর এখন ঢাকা শহর নিয়ে আস্তে আস্তে বর্ধিত হচ্ছে, যোগাযোগ ব্যবস্থা তো ভালো হয়ে গেছে, করা যাবে, কিন্তু এই মাঠ কিন্তু মাঠ থাকবে, এটা যেন মনে থাকে। কি থাকবে তো? কাজে আমি এটাই চাই যে আমরা ইতিমধ্যে ঢাকার পানি, সায়দাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট 1, 2, 3, পাগলা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে শুরু করে যতগুলি পানি বিশুদ্ধকরণ সবগুলি কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলেই করা, এর আগে কেউ করেনি। 96 সালে কিছু করেছে আর এখন কিছু করেছি। পানির ব্যবস্থাপনা, আজকে বিদ্যুৎ 4300 মেগাওয়াট রেখে গিয়েছিলাম 2001-এ, 2009 এসে পেয়েছিলাম 3000 মেগাওয়াট। মানে মানুষ সামনের দিকে যায় আর বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকলে পিছনে যায়। বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছিল। আজকে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি, প্রত্যেক ঘর আমরা আলোকিত করেছি। যদিও এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং স্যাংশন, তার উপর করোনা ভাইরাস অতিমারি, যার কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি, কিছুদিন আমাদের কষ্ট করতে হয়েছে। তারপরে যখনই যেখান থেকে পাচ্ছি আমরা বিদ্যুৎ উৎপাদন করছি। এই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে সকলের কাছে, বিদ্যুৎ উৎপাদন আমরা অনেক টাকা দিয়ে করি, যেখানে যদি বলি যে 12 টাকা খরচ হয়, আমরা মাত্র 3 টাকা থেকে 6 টাকা নেই। এত ভর্তুকি দেওয়া কখনো সম্ভব নয়, কারণ আমাদের খাদ্য কিনতে হচ্ছে। চাল আমরা উৎপাদন করছি, দানা শস্য উৎপাদন করছি, কিন্তু গম, চিনি, তেল, ভোজ্য তেল, জ্বালানি তেল, এগুলি সবই কিন্তু অতি উচ্চ মূল্য দিয়ে কিনতে হচ্ছে। $200 দিয়ে যে গম কেনা হতো, $600 করে সেটা আমরা কিনেছি। যে পরিবহন খরচ মাত্র $800 লাগতো, $3800 দিয়ে সেই পরিবহন খরচ দিয়েও আমরা জনগণের চাহিদা মেটাচ্ছি। 1 কোটি মানুষকে আমরা কার্ড দিচ্ছি টিসিবির, যাতে 30 টাকা কেজিতে চাল কিনতে পারে নিম্নবিত্তদের জন্য। তার থেকেও যারা আরও কম আয় করে মাত্র 15 টাকা কেজিতে
50 লক্ষ লোককে আমরা চাল কেনার সুযোগ করে দিয়েছি। সেই সাথে সাথে অন্যান্য প্রয়োজন যেমন ভোজ্য তেল, ডাল, চিনি এগুলি সব আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। সামনে রমজান মাসে 1 কোটি মানুষ বিশেষ সুবিধা পাবে। কিছু আমরা বিনামূল্যে খাদ্য সরবরাহ করব, আর কিছু ওই 30 টাকা অথবা 15 টাকায় কিনে নেবে। যাদের একেবারে ক্রয় ক্ষমতা নেই তাদের জন্য এই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। অর্থাৎ মানুষের জন্য কষ্ট না হয় সেদিকে দৃষ্টি দিয়েই আমরা প্রত্যেকটা আপনারা দেখেছেন সারা বাংলাদেশে সমস্ত স্কুলগুলি, বিশেষ করে প্রাইমারি স্কুলগুলি আমরা উন্নত মানের করে দিয়েছি। প্রতিটি উপজেলায় একটি করে সরকারি স্কুল, একটি করে সরকারি কলেজ করে দিয়েছি। এখন আমরা কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছি, কারিগরি শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছি। কম্পিউটার ট্রেনিংয়ের জন্য ইনকিউবেশন সেন্টার থেকে শুরু করে কম্পিউটার ল্যাব সব করে দিয়ে আমাদের কোনো যুব সমাজ কেউই বেকার থাকবে না। তারা ট্রেনিং নিয়ে দেশে বিদেশে যাতে আয় উপার্জন করতে পারে সেই ব্যবস্থা করে দিচ্ছি। 9টা ভাষার অ্যাপ করে দিয়েছি, যে কোনো ভাষা শিখতে পারে সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি। কাজে আমরা বাংলাদেশে জাতির পিতা এদেশে ভূমির মানুষকে ঘর বাড়ি তৈরি করে দিচ্ছিলেন, কিন্তু তিনি সম্পন্ন করে যেতে পারেননি। আমি সরকারে আসার পর থেকে সেই সিদ্ধান্ত নিই। প্রথম আশ্রয় প্রকল্প 1 সেন্ট মার্টিন দ্বীপে আমাদের নেভি তারা 70টা পরিবারকে ঘর করে দেয়। এরপর সারা বাংলাদেশে আমাদের সেনাবাহিনী এই বাংলাদেশের ভূমিহীন মানুষকে আশ্রয় প্রকল্প 1-এর মাধ্যমে ব্যারাক হাউস নির্মাণ করে গৃহহীন মানুষকে পুনর্বাসনে সহায়তা করে। সেই সাথে সাথে এখন আমরা একটু আর্থিক সচ্ছলতা পেয়েছি। আমরা এখন সেমি পাকা ঘর করে দিচ্ছি। 2 কাঠা জমি এবং একটি ঘর। একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না, সেটাই আমার লক্ষ্য। ইতিমধ্যে প্রায় সম্পন্ন করেছি। আরও 40,000 ঘর হচ্ছে। এই 40,000 হলে প্রথম সার্ভেতে যারা ভূমিহীন মোটামুটি আমরা সম্পন্ন করতে পারবো। এরপরেও আমরা খোঁজ নিচ্ছি আরও কেউ ভূমিহীন আছে কিনা, তাদেরকে আমরা ঘর বাড়ি তৈরি করে দেবো। বাংলাদেশের মাটি, এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ। একটি মানুষও ভূমিহীন থাকবে না, একটি মানুষও গৃহহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইতিমধ্যে 35 লক্ষ মানুষের ঘর করে পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছি। আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক। ঢাকা শহরে অনেক খাল ছিল, অনেক জলাধার ছিল। আসলে সেই আইয়ুব খানের আমল থেকে দেখেছি, আইয়ুব খান, এরপরে জিয়াউর রহমান, তারপরে এরশাদ, যে যখন এসেছে খাল ভরাট, পুকুর ভরাট সেইগুলি করে গেছে, গাছ কাটা। আমরা এখন কিছু খাল উদ্ধার করছি, কারণ এই খালগুলি হচ্ছে একটা শহরের শিরা উপশিরার মতো। এগুলি না থাকলে আবহাওয়া সুন্দর থাকে না, মানুষের জীবন আজকে পলিউশন হয়। কেন হয়? এগুলি যদি বন্ধ না হতো তাহলে পলিউশন থাকতো না। আমাদের প্রচেষ্টা, আমরা যখন প্রতি বছর বৃক্ষরোপণ করি, সেই সাথে সাথে যত জলাধার আছে এবং যত অনাবাদি জমি আছে সেগুলি আমরা আবাদে নিয়ে আসছি, জলাধারগুলি উন্মুক্ত করার চেষ্টা করে যাচ্ছি। এক্ষেত্রে সকলের সহযোগিতা চাই। আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশকে একটা জীববৈচিত্র্য চমৎকার একটি দেশ, সবুজে ভরা, ফুল ফল পাখি, অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা। এটাকে আমরা সেইভাবেই গড়ে তুলব। পাশাপাশি আধুনিক প্রযুক্তি সম্পন্ন স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব। এই ঢাকা সিটিও স্মার্ট সিটি হবে, সেটাই আমাদের লক্ষ্য। আমরা সেই জন্যই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। আমি একটি কথা বলতে চাই যে আওয়ামী লীগ জনগণের অধিকারে বিশ্বাস করে, আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে। অনেক সংগ্রামের পথ বেয়েই জনগণের ভোটের অধিকার জনগণের হাতে আমরা ফিরিয়ে দিয়েছি। জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। আমরা 2008-এর নির্বাচনে জয়ী হয়েছি। 2014, 2018 জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে এসেছি। আমরা একটু দীর্ঘদিন ক্ষমতায় আছি বলেই আজকে বাংলাদেশকে আমরা উন্নত করতে পেরেছি। জাতির পিতা যেখানে স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন, আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি। এই মর্যাদা বাস্তবায়ন করেই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কাজে আগামী বাংলাদেশ হবে 2041 সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। সেই পরিপ্রেক্ষিত পরিকল্পনা আমরা তৈরি করে
তারই উপর ভিত্তি করে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ আর পিছনে ফিরে তাকাবে না, কারো মুখাপেক্ষি হবে না। আমরা নিজের ক্ষেতের ফসল ফলাবো, নিজের দেশকে উন্নত করব, কারো কাছে হাত পেতে চলবো না। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন, ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। আমরা সসম্মানের সাথে বিশ্বে মাথা উঁচু করে চলতে চাই, কারো কাছে হাত পেতে আমরা চলবো না। সেজন্য আপনাদের সকলের কাছে আমার আবেদন থাকবে, আজকে যেহেতু বিশ্বব্যাপী খাদ্য মন্দা, সারা বিশ্বে কিন্তু অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, উন্নত দেশগুলি হিমশিম খাচ্ছে। সেখানে বাংলাদেশে আমাদের মাটি অত্যন্ত উর্বর, আমাদের যত অনাবাদি জমি আছে সেগুলি যেমন আমরা চাষ করার নির্দেশ দিয়েছি, সেই সাথে সাথে যার যেখানে এতটুকু জায়গা আছে 1 ইঞ্চি জায়গার জন্য খালি না থাকে, যে যা পারেন উৎপাদন করেন, নিজেরটা নিজে খান বা কাউকে দেন, বিক্রি করেন, যাই করেন, কিন্তু ফসল উৎপাদন আমাদের করতে হবে। তরি তরকারি যা কিছু পাওয়া যায় উৎপাদন আমাদের করতে হবে, করে আমরা নিজেদের চাহিদা পূরণ করব, দরকার হলে অন্যকে আমরা সহযোগিতা দেব। বাংলাদেশ সবসময় মানুষের পাশে দাঁড়ায়, সেভাবেই আমরা করতে চাই। সেই জন্য আমি বলবো যে আওয়ামী লীগ জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছে। বাংলাদেশের মানুষ কিন্তু তার ভোট সম্পর্কে সচেতন। কেউ যদি ভোট চুরি করে এদেশের মানুষ কিন্তু মেনে নেয় না। আপনাদের মনে আছে 96 সালে 15ই ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতায় থেকে একটা ইলেকশন করেছিল, জনগণের ভোট চুরি করে খালেদা জিয়া নিজেকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করেছিল। যেহেতু জনগণের ভোট চুরি করেছে, জনগণ কিন্তু মেনে নেয়নি। ওই বছরই 30শে মার্চ, অর্থাৎ মাত্র দেড় মাসের মধ্যেই ইলেকশনের, খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়েছিল জনগণের আন্দোলনের ফলে। ভোট চোরকে জনগণ কখনো গ্রহণ করে না। একই ঘটনা ঘটিয়েছিল 2001-এ ক্ষমতা আসার পর। জঙ্গিবাদ, সন্ত্রাস, 500 জায়গায় বোমা, গ্রেনেড হামলা, দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন, বাংলাদেশের ভাবমূর্তি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। আর ক্ষমতায় থাকার জন্য 1,23,00,000 ভুয়া ভোটার লিস্টে দিয়ে 2006 নির্বাচন ঘোষণা করেছিল। 2007-এর 7 জানুয়ারির যে নির্বাচন, অনেকেই আনকন্টেস্টেড, জনগণ যখন বুঝতে পারলো তার ভোট চুরি করবে, আবার আন্দোলন, খালেদা জিয়ার আবার বিদায়। ভোট চোরকে এদেশের মানুষ কখনো মেনে নেয় না, মেনে নেবেও না। 2008-এর নির্বাচনে বিএনপি অনেক কথা বলে, তারা তো পেয়েছিল মাত্র 29টা সিট আর একটা উপনির্বাচনে, অর্থাৎ 300 সিটের মধ্যে মাত্র 30টা সিট পেয়েছিল তারা। কাজেই আমরা দেশের উন্নয়ন করে মানুষের আস্থা বিশ্বাস অর্জন করেই জনগণের ভোটেই বারবার সরকার এসেছি। এখন যতই এ ব্যাপারে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করুক, আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি, আর সেটা করতে পেরেছি বলেই আজকে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে, আজকে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আছে। কেউ আর বাংলাদেশকে হেয় করতে পারবে না, নিচু চোখে দেখতে পারবে না। বরং এখন আমাদের যারা বিদেশে যান নিশ্চয়ই পাবেন সকলে বাংলাদেশের মানুষকে সমীহ করে, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল করেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি, বিজয়ী জাতি হিসেবে বিশ্বসভায় মাথা উঁচু করে আমরা চলব, এটাই আমাদের সিদ্ধান্ত। কাজেই গণতন্ত্রকে সুরক্ষিত করে জনগণের ভাগ্য উন্নয়ন করা, এটাই আমাদের লক্ষ্য। যাক, আমি আর সময় নিতে চাই না। আমি আজকের এই গুরুত্বপূর্ণ যে প্রকল্পটা কিছুক্ষণ আগেই আমি উদ্বোধন করে এসেছি, আপনারা দেখেছেন। এর সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সেবা প্রদানকারী সংস্থা, সংশ্লিষ্ট সকল এবং আমার উত্তরের মেয়র থেকে সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে নির্দিষ্ট সময়ের আগে আপনারা এই প্রকল্প শেষ করে অনেক টাকা যেমন সাশ্রয় করেছেন আর মানুষের জন্য অনেক সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, সেজন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ইসিবি চত্বর হতে মিরপুর সড়ক পর্যন্ত প্রশস্তকরণ উন্নয়নশীল কালসি রোডে নির্মিত ফ্লাইওভার সফল হোক, জনগণ সেবা পাক,
সেই আশা পোষণ করি। ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। ধৈর্য ধরে আমার দীর্ঘ বক্তৃতা শোনার জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। নৌকা মার্কাই বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, আর নৌকা মার্কা উন্নয়নের জ্বর এগিয়ে যাচ্ছে। যত উজান ছেলে যেতে হোক, নৌকা মার্কা ইনশাল্লাহ এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে, বিশ্বে মাথা উঁচু করে তুলবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণের জন্য সশ্রদ্ধ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, এবারে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছার স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম। সুধী মণ্ডলী, এবারে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্রেস্ট প্রদান করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম।